প্রিয় দর্শক, আমি আবার এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর বিষয়বস্তু কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতা চিরদিনের। সপ্তম শ্রেণীর কবিতা এটা। কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, জন্মেছিলেন 1926 সালে। খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। 1947 খ্রিস্টাব্দে তিনি মারা যান। দীর্ঘদিন অভাব রোগের সঙ্গে লড়াই করে অকালে ঝরে যায় তার জীবন। অনেকগুলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করে গেছেন। তার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ঘুম নেই। এই ঘুম নেই কাব্যগ্রন্থ থেকেই আজকের আলোচ্য চিরদিনের কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাটিতে একটি গ্রামের বিষয়, গ্রামকে তুলে ধরা হয়েছে, যে গ্রামটা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল 1943 সালে বা 1350 বঙ্গাব্দে। আমাদের দেশ, আমাদের রাজ্য বিশাল বড় একটা দুর্ভিক্ষের সম্মুখীন হয়। এই দুর্ভিক্ষ কিন্তু মানুষের তৈরি দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ কিছু মুনাফালোভী ব্যবসায়ী, তারা কৃত্রিমভাবে অভাব তৈরি করেছিল ফসলের, শস্যের। টাকা থাকলেও মানুষ তার খাবার জন্য এক মুঠো চাল বা তার যে খাদ্যশস্য খাবার জন্য প্রয়োজন তা তারা জোগাড় করতে পারেনি। আর তার সঙ্গে দেখা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, খরা, ফসল ভালো হয়নি। এইসব কারণেই গ্রামের মানুষকে দুর্ভিক্ষের আঁচল গায়ে জড়াতে হয়েছিল, দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছিল। সেই দুর্ভিক্ষ পীড়িত এক গ্রামের কাহিনী আজকের কবিতা চিরদিনের। চলে আসি আমরা পাঠ্য বইয়ে। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, গয়ে চন্দ্রবিন্দু আকার উন্তস্তয়কার গায়ে অর্থাৎ গ্রামে। আরেকটা রয়েছে গয়াকার উন্তস্তয়কার গায়ে অর্থাৎ দেহে বা শরীরে। গ্রামে যখন বৃষ্টি নেমে আসে, বৃষ্টি যখন হয়, তখন আমরা দেখেছি গ্রামের সবুজ গাছপালা জলে ধুয়ে যাওয়ার পরে জলের চাপে গাছের পাতাগুলো যেন কিছুটা নিচু হয়ে যায়। মনে হয় যেন নববধূ সে লজ্জা পেয়ে তার মাথার ঘোমটাটা আরেকটু নামিয়ে দিয়েছে। তাই কবি বলছেন যে গ্রামে যখন বৃষ্টি হয়, সেই গ্রাম যেমন নববধূর মতো লজ্জা পায়। বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। গ্রামের মানুষের জীবনে খুব একটা ব্যস্ততা নেই। ঘড়ির কাঁটা ধরে শহরের মানুষদের মতো চলা, ঘড়ির কাঁটা ধরে শহরের মানুষের মতো তাদের কর্মব্যস্ততা, সেটা গ্রামে খুব একটা লক্ষ্য করা যায় না। তাই বলছে যেন মনে হচ্ছে যে ব্যস্ত ঘড়ির কাঁটাটা এই বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে। আর কি হয়েছে? সবুজ মাঠ, সবুজ ঘাটে ভরে রয়েছে ঘাসে বা সবুজ ফসলে ভরে রয়েছে যে মাঠ, সেই মাঠের মধ্য দিয়ে পায়ে পায়ে হেঁটে পথ তৈরি হয়ে গেছে। সেটা চলার পথ নয়, রাস্তা নয়, কিন্তু মানুষের পায়ের ছাপ পড়ে পড়ে দেখা গেছে যে মাঠের মধ্য দিয়ে ঘাসগুলো মুড়ে একটা সরু রাস্তা তৈরি হয়ে গেছে। সেই পথ দিয়েই মানুষ চলাফেরা করছে। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়িতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া। গ্রামে জোড়া দিঘি রয়েছে। দিঘির পাড়ে সারসার দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাল গাছ। দূরে রয়েছে কিছু বাঁশঝাড়, যে বাঁশঝাড় শুধুমাত্র আত্মদানের জন্য দাঁড়িয়ে রয়েছে। আত্মদান, নিজের দেহকে, নিজের আত্মাকে, নিজের শরীরকে দান করা। আমরা গ্রামের মানুষরা জানি যে বাঁশ গাছ বহু কাজে লাগে। গ্রামে বাড়িঘর তৈরি করতে থেকে বাগানের চারিপাশে বেড়া দিতে, এমনকি বাঁশ দিয়ে
এখনকার দিনে বহু আসবাবপত্রও তৈরি হচ্ছে, আরও অনেক কিছু তৈরি হয়। বাঁশ গাছ আমাদের অনেক কাজে লাগে। বাঁশ গাছ দাঁড়িয়ে আছে সে নিজেকে পরার্থে তার নিজের জীবন দান করার জন্য। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। গ্রামের ছোট ছোট পুকুর বা ডোবা, সেখানে জল জমে আছে, জল পচে গেছে, যেখানে হচ্ছে গিয়ে মশারা ডিম পেড়ে বসে আছে, তারা তাদের বংশবৃদ্ধি করছে। মশা আর পচা জল এই নিয়ে কিষান পাড়া, কৃষকদের পাড়া, চাষিদের পাড়া নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং শুধু তাই নয়, তারা অমর। এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ পীড়িত গ্রামের মানুষ অনেকে মারা গেছে, অনেকে জীবন জীবিকার জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে এদিক ওদিক ছুটে গেছে। আবার হয়তো পরে তারা ফিরে এসেছে গ্রামে। এরা অমর, রোগ এদের মারতে পারে না, এরা মরবে, আবার করে নবজন্ম হয় এদের। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যে নদীটা 12 মাস, অর্থাৎ বেশিরভাগ সময় মজা থাকে, বুঝে থাকে, জল থাকে না। কিন্তু যখন বর্ষা নেমে আসে, বর্ষার জলে টইটম্বুর হয়ে ওঠে এই নদী। দুকুল ভাসিয়ে তার জল উঠে যায় ডাঙায়। মনে হয় সে যেন বিদ্রোহ করেছে, ভাসিয়ে নিয়ে যাবে নদীর দু তীরে বা দু পাড়ে যত গ্রাম, যত জনবসতি রয়েছে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এই গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে। আর কি হয়, যখন বর্ষা নেমে আসে, মাঠে মাঠে সবুজ ঘাস, সেই সবুজ ঘাস যেন মনে হয় গোয়ালের গাভী বা গোয়ালের যে সমস্ত পশু রয়েছে তাদের আকর্ষণ করছে, বা গোয়ালে সবুজ ঘাস নিয়ে এসে গোয়ালে যে গবাদি পশু রয়েছে তাদেরকে খেতেও দেওয়া হয়। আর এই গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে। বৃষ্টির পরে গ্রামের যে সবুজ গাছপালা সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। চারিদিকে মৃত প্রায় ঘাসে প্রাণ সঞ্চার হয়। সমস্ত যে গাছগুলো গ্রীষ্মের দাবদাহে মরতে বসেছিল, বৃষ্টির জল পেয়ে তারা আবার ঝলমলে হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, সবুজে ভরে যায় গ্রাম। যেন মনে হয় এই পল্লীবালা, আমাদের এই গ্রাম, সে সবুজ ঘাগড়া পরে সুসজ্জিত হয়েছে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। সন্ধ্যাবেলা যখন নেমে আসে প্রকৃতির বুকে, সন্ধ্যা যখন ঠোঁটে করে রাত্রিকে নিয়ে আসে, সেই সন্ধ্যাকে গ্রামের মানুষ অভ্যর্থনা জানায় শাঁখ বাজিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। আর কি হয়, যখন পল্লী প্রকৃতির বুকে সন্ধ্যা নেমে আসে, চাষিরা বা কৃষকরা তারা মাঠের কাজ সেরে মেঠো পথ দিয়ে, আলপথ দিয়ে তাদের ঘরে ফিরে আসে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। আমরা দেখেছি গ্রামাঞ্চলে এখানে ওখানে বট গাছ দেখা যায়। সেই বট গাছ বড় বড় ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুড়ো বট গাছ। সেই বটতলায় সন্ধ্যাবেলায় গ্রামের মানুষরা সারাদিন মাঠে ঘাটে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসার পর সন্ধ্যাবেলায় জড়ো হয় সেই বটতলায়, পরস্পর তাদের মতের আদান প্রদান করে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। গায়ে মানে দেহে, শরীরে। দুর্ভিক্ষের আঁচলটাকে গায়ে জড়িয়ে নিয়েও, দেহে জড়িয়ে নিয়েও এ গ্রামের মানুষ তারা তাদের সমস্ত কাজ করে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে মানে কি, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা যেমন শাড়ির আঁচলটাকে গায়ে জড়িয়ে নেয়, ঠিক সেইভাবে দুর্ভিক্ষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল এই গ্রামগুলোকে। এই গ্রামের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। দুর্ভিক্ষ কেড়ে নিয়েছে এই গ্রামের বহু মানুষের জীবন। দুর্ভিক্ষের জন্য গ্রাম হারা হয়েছে এই গ্রামের বহু মানুষ। তবু তারা সেই দুর্ভিক্ষর মোকাবিলা করেও আবার গ্রামে ফিরে এসেছে। গ্রামের যত রকমের কাজ, সেই সমস্ত কাজ তারা উৎসাহের সঙ্গে পালন করছে। সেই উৎসাহের সঙ্গে তারা তাদের সেই সমস্ত কাজ সারছে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে।
প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। কৃষক বধূ যারা, চাষির বউ, তারা কি করে? ঢেঁকি। ঢেঁকি একসময় গ্রাম বাংলায় খুব দেখা যেত, এক ধরনের যন্ত্র। এই ঢেঁকিতে চাল খোটা হতো, ধান পেষা হতো, ধান পিষে চাল বের করা হতো, চাল পিষে গুঁড়ি বার করা হতো, বিভিন্ন কাজে লাগতো ঢেঁকি। এখনও দেখা যায়, কিন্তু ঢেঁকি প্রায় লুপ্ত হয়ে গেছে বলা চলে। পায়ের সাহায্যে ঢেঁকিটাকে তোলা হয়, আবার পাটা যেই ছেড়ে দেওয়া হয়, ঢেঁকিটা গিয়ে একটা গর্তে পড়ে, ঠিক আছে? মানে পা দিয়েই, পায়ের সাহায্যেই ঢেঁকিকে তোলা বা নামানো হয়। তাই সেটাই বলছে যে কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে। আর প্রতি সন্ধ্যায় কি হয়? ঘরে ঘরে দীপ জ্বলে ওঠে, আলো জ্বলে ওঠে। সন্ধ্যাকে যেমন শাঁখ বাজিয়ে স্বাগত জানানো হয়, তেমনিভাবে সেই সন্ধ্যাতেই প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলে ওঠে আলো। এরপর যখন রাত্রি নেমে আসে, দাওয়ায় বা বারান্দায় বা রোয়াকে অন্ধকার নেমে আসে, মাটির ঘর, সেই মাটির ঘরের বারান্দায় ঠাকুমা বসে বসে তার নাতনিকে গল্প শোনায়। কিসের গল্প শোনায়? না কেমন করে এই গ্রাম একদিন আকালের সম্মুখীন হয়েছিল গত বছর। গতবারে মানে গত বছরে আকাল, দুর্ভিক্ষ, হাহাকার, অভাব, সেই অভাবের দুর্ভিক্ষের হাহাকারের সম্মুখীন হয়েছিল এই গ্রাম। সেই দুর্ভিক্ষের আগুন যখন লেগেছিল এই গ্রামে, গ্রামের মানুষ দিশাহারা হয়ে, দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল জীবন জীবিকার সন্ধানে। এক মুঠো ভাতের জন্য, একটু ফ্যানের জন্য মানুষ গ্রাম ছেড়ে শহরে ছুটেছিল। যে ফ্যান আমরা ফেলে দিই, সেই ফ্যান পাওয়ার জন্য মানুষ বাটি নিয়ে লোকে দৌড়ে দৌড়ে ঘুরেছিল। এখানে সকাল ঘোষিত পাখির গানে। যখন সকাল হয় গ্রামে, পাখির কলকাকলিতে ভরে ওঠে চারিদিক। পাখির কলকাকলি জানিয়ে দেয় রাতের অন্ধকার কেটে একটা নতুন দিন আসছে, সকাল আসছে। কামার, কুমোর, তাঁতি তার কাজে জোটে। এই গ্রামে বহু জীবিকার মানুষ বাস করে। কামার অর্থাৎ যে লোহার কাজ করে, কর্মকার বলা হয়। কুমোর, কুম্ভকার, যারা মাটির কাজ করে, মাটির বাসনপত্র, মাটির বিভিন্ন জিনিস তৈরি করে। তাঁতি, যে তাঁত যন্ত্রের সাহায্যে বস্ত্র প্রস্তুত করে। তারা প্রত্যেকে তাদের কাজে লেগে যায়। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। আর চাষি, কৃষক, সে তার লাঙল নিয়ে, গরু নিয়ে নেমে যায় মাঠে। সারাটা দুপুর সে তার ক্ষেত অর্থাৎ জমি, চাষের জমি, তাতে সে কাজ করে। আর শুনতে পায় বিচিত্র সব ধ্বনি, বিচিত্র বিভিন্ন রকমের ধ্বনি। কি ধ্বনি, কি আওয়াজ? কোথাও পাখি ডাকে, কোথাও গরু ডাকছে, কোথাও মানুষের আওয়াজ, মানুষ কথা বলছে, কোথাও হয়তো চাষের জমি থেকে বিভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। বিচিত্র সব ধ্বনি এক টানা সে শুনতে পায়। অর্থাৎ সবাই কিন্তু কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটায়। চাষি চাষির কাজ করে, পোকা তার কাজ করে, পাখি তার কাজ করে, মানুষ তার কাজ করে, গরু তার কাজ করে, সবাই ব্যস্ত। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। এরপর হঠাৎ একদিন পুকুর থেকে জল আনবার সময় কৃষক বধূ অবাক হয়ে যায়। পাশে তাকিয়ে দেখে, কি দেখে? ঘোমটাটা তুলে নেয় সে মুখ থেকে, মাথা থেকে ঘোমটা তুলে কোনো রকমে তাকায় সে, তাকিয়ে দেখে যে সবুজ ফসলে মাঠ ভরে গেছে। এই যে প্রত্যেক দিন চাষি মাঠে কাজ করছিল, সেই ছোট ছোট চারা গাছগুলো, সেগুলো আস্তে আস্তে বড় হয়েছে, তাতে হচ্ছে শস্য হয়েছে। গতবার দুর্ভিক্ষের জন্য যে ফসল পায়নি তারা, সেই ফসলে মাঠ ভরে গেছে। তাদের জীবনে একটা স্বর্ণ দিন আসছে, সুবর্ণ যুগ আসছে। এই যে দুর্ভিক্ষ, হাহাকার, অন্নাভাব, এই সমস্ত এই যে দুঃখের দিন, কষ্টের দিন, দুর্দশার দিন, যন্ত্রণার দিন, এই যে কালো রাত্রি তাদের জীবনে নেমে এসেছিল, সব কিছুর অবসান হচ্ছে। তাদের জীবনে একটা নতুন সময় আসছে, যে সময়টা তাদের জীবনের সুখ, শান্তি, অন্নের অভাব থাকবে না। তারা দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে হবে। আর কাউকে ফ্যানের জন্য একটুখানি শহরের বুকে বাটি হাতে ছুটতে হবে না। সবাই ভালো করে দুটো ভাত খাবে, সবাই একটু শান্তিতে থাকবে। তাদের জীবন থেকে দুর্ভিক্ষ, হাহাকার, অন্নাভাব দূর হবে। তাই বলছে যে সবুজ ফসল যখন মাঠে ফলেছে, তাদের জীবনে সুখের দিন আসছে। তাদের জীবনে অভাবের দিন শেষ, দুর্ভিক্ষের দিন শেষ, একটা নতুন যুগ, একটা নতুন সময়
তারা জীবনে আবার দেখতে চলেছে। এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু। এর পরের ভিডিওতে আমি এই কবিতার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।